সকলে কেমন আছেন? আশা ও বিশ্বাস করি সকলে ভালো এবং সুস্থ আছেন। আজ আমি ক্যামেরার সামনে প্রায় 9 মাস পর আমি এই দ্বিতীয় জার্নিটায় অনেক সমস্যার মধ্যে দিয়ে কাটিয়েছি, সেই গল্পটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই দ্বিতীয় জার্নিটায় আমি কিছু শারীরিক সমস্যায় পড়েছিলাম, আর আমার বেবির এই সমস্যায় হতে হতে গিয়েও সমস্যায় তাকে পড়তে হয়নি ততটা, ঈশ্বরের আশীর্বাদে। সেই গল্পটাই আজ আপনাদেরকে আমি শোনাতে চলে আসলাম। আজ এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে, আমি যে সমস্যার মধ্যে পড়েছি আপনারাও যেন ভবিষ্যতে এই সমস্যার মধ্যে দিয়ে না যান, সেই উদ্দেশ্যেই আজ এই ভিডিওটা আমার বানানো। তো আশা করি আপনারা এই ভিডিওটা দেখবেন এবং শুনবেন। তো চলুন শুরু করা যাক। তো আমি আজ 9 মাস পরে কিন্তু ভিডিও করতে চলে আসছি। আমার বেবির বয়স কিন্তু এখন 9 মাস। তো এই সময় এসে আপনাদেরকে কিছু কথা তো বললাম শুরুতেই, যে শেয়ার করতে চাই। আমার এখানে কিছু খাবার দাবার বা আমার নিজের কিছু সমস্যা ছিল, যেমন প্রথম পার্টেই আমি চলে আসি যে ডাক্তারের বিষয়, যে আমরা ডাক্তার যখন দেখাই, তো সে একজন ডাক্তার আমাদের গদবাঁধা বলতে পারেন, যে দেখা যায় যে প্রত্যেক মায়েদের এই প্রথম অবস্থাতে যে ওষুধগুলো দিয়ে থাকেন, তোমার ক্যালসিয়াম বলেন বা তোমার আয়রন ট্যাবলেটগুলো দিয়ে থাকেন। তো এইগুলো যে প্রত্যেকটা মায়েদের দেখা যায় শারীরিক কন্ডিশন কিন্তু এক থাকে না, বা আজ আমি যেটা নিতে পারছি আপনিও সেটা নিতে নাও পারতে পারেন, বা যে বেশি করে দেখা যায় আয়রন সাপ্লিমেন্ট হিসাবে নিতে পারেন বা বাহির থেকে নিতে পারেন। আমি কিন্তু আয়রনটাকে কিন্তু নিতে পারতাম না। অনেকের দেখবেন যে আয়রন খেলে কিন্তু অনেক সমস্যা তৈরি হয়। বিশেষ করে আমি এখানে বলতে পারি যে তার হতে পারে পাতলা পায়খানা হতে পারে, বা কারো বমি হতে পারে বেশি আয়রন খেলে। তারপরে আবার অতিরিক্ত আয়রন খেলে কিন্তু আমাদের লিভারের উপরে বেশি কিন্তু চাপ পড়ে যায়। এতে কি হয়, আমাদের অনেক সময় জন্ডিস ধরা পড়ে যায় বা জন্ডিসের সম্মুখীন হতে হয়। তো সেই থেকে আমি বলবো যে আমরা যারা গর্ভবতী মা, তাদেরকে বলবো যে পানি খাবেন, বা ওষুধের আকারে ওষুধগুলোকে গ্রহণ না করে ওষুধের পাশাপাশি, যে এখানে আমি বলতে চাই যে সবার তো আর্থিক অবস্থা এক না। আজ আপনার দেখা যাবে যে আর্থিক অবস্থা ভালো, আপনি খেজুর, তারপরে দুধ, ডিম প্রতিনিয়ত খেতে পারছেন, কিন্তু অনেক মায়েরা আছেন যে প্রতিনিয়ত কিন্তু এই খাবারগুলো খেতে পারছে না। তারা কি করবেন? তারা অবশ্যই আমাদের বাহিরে বা বলেন বা গ্রামে যেমন কচু আছে, কাঁচকলা রয়েছে, তারপরে তোমার এই যে আমরা যে শাক সবজিগুলো থেকেও কিন্তু আমরা কিন্তু এগুলো নিতে পারি। তো একটা মাকে অবশ্যই কিন্তু যে গর্ভকালীন সময় তো রক্তশূন্যতা দেখা দেয়, তারপরে তোমার ক্যালসিয়ামের ঘাটতি হয়, আয়রনের ঘাটতি রয়েছে। তো তখন তাদেরকে বলবো যে সময় আমরা কিন্তু পানি জাতীয় খাবার, যেমন লাউ হতে পারে, চাল কুমড়ো হতে পারে, এই খাবারগুলো আমরা কিন্তু খাবারের তালিকায় কিন্তু রাখতে পারি। তো সব সময় দেখা যায় যে আমরা ডক্টর কিন্তু যা বলবে তার উপরে ডিপেন্ড করে আমাদেরকে চলতে হয়। অনেকে বুঝতে পারেন না বা আমরা বুঝি না, যে সময় আমরা বেশি ঘাবড়িয়ে যাই বা কি করব। আর সব মায়েরা যে এই জার্নিটায় যে খেতে পারবেন এমনটাও নয়। তো যতটুকু খেতে পারেন বা যে পরিমাণে খেতে পারেন, দেখা যাবে যে আমি প্রথম আমার মেয়ের বেলাতে আমি সব খেয়েছি, আবার এই জার্নিটাতে আমার ছেলের বেলাতেও দেখা যেত আমি কিন্তু সব খাবারই খেতে পারতাম, বরং যদি আমার পেট খালি থাকতো তাহলে আমার বমি আসতো। তো সবাই আমার মতন হবে এমন নয়। অনেকে আছে যে প্রেগনেন্সির সময় হয়তো বা খেতে পারেন না, তাদের বমি হয়ে থাকে। তো যতটুকু পারেন, যতটুকু খান, ততটুকু এই বেবি পাবে। পানিটা অন্তত পক্ষে পানিটা খান, কিন্তু সবকিছু পরিমিতভাবেই খেতে হবে। অতিরিক্ত যে আমি একটানা ক্যালসিয়াম খাচ্ছি, একটানা আয়রন খেয়ে যাচ্ছি, তা কিন্তু নয়। আমি আমার থেকে বলতে চাই। তো দেখা যাবে আমি এই সময় যে আমি ডক্টর দেখিয়েছিলাম, যে মিসক্যারেজের একটা ভিডিও রয়েছে আমার চ্যানেলে, আপনারা জানেন। তো যে আমাকে ডিএনসি করিয়েছিল তাকে আমি কিন্তু এই প্রেগনেন্সির সময় তাকিয়ে দেখিয়েছিলাম। তো ডক্টরকে যখন আমি দেখাই,
তো ডক্টর বলেছিল সব কিছুই ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। প্রথম থেকেই হাজবেন্ড যখন জিজ্ঞাসা করলো যে এই ওষুধটা কি তাকে দিতে হবে কিনা, এই ওষুধটা তার তো এভাবে নিতে পারে না, বা আমরা তাকে বাহির থেকে এটা দিচ্ছি, মনে করেন কচু সে আমাকে দিচ্ছে, বা কচুর শাকটা বা আয়রনটা কাঁচকলা থেকে, বলতেছে আমাদের গদবাঁধা নিয়ম, এটা আমাকে লিখে দিতে হয় বা আমাদের দিতে হবে, সেজন্য হয়তো বা আমরা প্রেসক্রিপশনে লিখে দেই। তো এটা আপনার ইচ্ছা, আপনি আপনার আপনার ওয়াইফকে খাওয়াবেন কি খাওয়াবেন না। এই যে একটা কথা, আমি কোনো ডক্টরকে মিন করে বলছি না বা কিছু, এটা আমরা নিজেদের মধ্যে বলতেছি যে ডক্টর একটা কথা বললো, এটা আমাদেরকেও নিজেদেরকেও চিন্তা করে দেখতে হবে যে আমি কতটুকু নিতে পারছি, আমি কতটুকু বা সাপ্লিমেন্ট আকারে নিচ্ছি, বা বাহির থেকে আমি খাবারটা কতটুকু পরিমাণে নিতে পারছি। বা তো ডক্টর বলেছে বিধায় খাবো তা কিন্তু নয়, আমাদের নিজের এজন্য বলে যে পরিবারের স্বামী বা আরও আমাদের আত্মীয় স্বজন যারা থাকেন বড়রা, তারা ভালোভাবে যদি একটা হবু মাকে টেক কেয়ার করা হয় না, তার পাশে থাকে, তাহলে কিন্তু তার জার্নিটাও কিন্তু সুন্দর হয়। তো আমার পরিবারের আমি সেই সাপোর্টটা পেয়েছিলাম। তো দেখা যেত কি আমি প্রচুর পরিমাণে কিন্তু ক্যালসিয়াম বা আয়রনটা নিয়েছিলাম। কিরকম? বাহির থেকে, যেমন একটানা দেখা যেত কচুটা, তারপরে কাঁচকলা, তারপরে মোচাটা, কলার মোচাটা, তারপরে তোমার ডুমুর, এই জাতীয়, মানে শাপলাতেও কিন্তু প্রচুর আয়রন রয়েছে। তো এই যে এই জাতীয় খাবারগুলো আমি কিন্তু মুখে কিন্তু প্রচুর এটাই ভালো লাগতো, আয়রন জাতীয় খাবারটা কিন্তু আমার খুবই ভালো লাগতো। তো সবই খাবারে ছিল। তো দেখা যেত যে আমার এই আয়রনটা বোধহয় বেশি খাবারটা আর কি গ্রহণ করা হয়েছিল বিধায় আমার কিন্তু এই জার্নিটায় লাস্টে এসে কিন্তু আমার জন্ডিস ধরা পড়েছিল, যেটা আমরা কোনো ডক্টর কিন্তু প্রাথমিক অবস্থাতে ধরতে পারেনি। আমি দেখলাম যে আমার হাজবেন্ডের কথা বললাম, যে ডক্টরকে যখন বলল, আমার হাজবেন্ড বললেন যে একে এই খাবারটা দিতে পারবো কিনা, বা আপনি তো লিখে দিয়েছেন। তো তখন দেখলো যে সে উত্তর দিচ্ছে বা দিচ্ছে না, কেমন একটা গাছাড়া উত্তর। তো তখন তার কাছে ভালো লাগেনি, সে আমাকে সে ডিসাইড করলো যে এটা যে আমি প্রথমে যখন আমরা যাকে দেখিয়েছিলাম তাকেই দেখাবো, যেহেতু লাস্ট পর্যায়ে চলে আসছি। তো আমি মেবি 7 মাসে না 8 মাসে বোধহয় আমি আবার ডক্টরটা চেঞ্জ করে ফেলি। ডক্টর চেঞ্জ করে ফেলাতে ওই ডক্টরকে দেখাই, দ্বিতীয় ডক্টরকে যখন দেখাই, তো ডক্টর আমাকে কি করছে, চেক আপ দিয়েছিলেন, সব চেক আপ দেওয়ার পরে অ্যানোমালি স্ক্যানটাও দিয়েছেন, সব কিছুই ঠিকঠাক ছিল, সব কিছুই ওকে, কোনো কিছুই সে আর কি পায়নি, নীল পায়নি, সব পজিটিভই ছিল। তো সব কিছু পজিটিভ থাকাতে তাকে আমি একটা কথাই ডক্টরকে বলেছিলাম যে আমার প্রথম মেয়ে যখন হয় তখন আমার পেটে পানিটা ঘোলা হয়ে গিয়েছিল, তার পরিপ্রেক্ষিতে আপনি কিন্তু আমার মেয়েকে 7টা ইঞ্জেকশন দিয়েছিলেন। তো ওই পানি খেয়েছে কিনা তার পরিপ্রেক্ষিতে কিন্তু বা অনুমান করে কিন্তু আপনারা এটা দিয়েছিলেন, তো এই রেকর্ডটা কিন্তু আমার রয়েছে। তো এই কথা বলাতে উনি চিন্তা করে আমাকে দুইটা স্টেরয়েড ইঞ্জেকশন আর কি দেন। তো আমাকে নার্স বাসায় এসে, আমাদের পরিচিত নার্স, সে দিদি এসে আমাকে আর কি একটা, আজ সকাল সন্ধ্যা, আজ মনে করেন এই সময় 7টার সময় সন্ধ্যাবেলায় দিলেন, বা নেক্সট আর কি পরের দিনে এসে আবার 6টা বা 7টার সময় এসে তার দ্বিতীয় আর কি ইঞ্জেকশনটা দেয়। তো এই স্টেরয়েডের ইঞ্জেকশনটা আমি যখন দ্বিতীয়টা ইঞ্জেকশনটা নেই, সেই রাতে না পরের দিন থেকে আমার প্রচুর নাভির উপরে পেটে প্রচুর ব্যথা ওঠে, যে ব্যথাটা আসলে সহ্য করার মতো ছিল না। এটা ছিল আমার 9 মাসের সময়। হ্যাঁ, 9 মাসে যখন আমি স্ক্যান করালাম বা অ্যানোমালি স্ক্যান করালাম, সবকিছুই কিন্তু ঠিকঠাক ছিল, কিন্তু তখনও আমি কিন্তু ঠিকঠাক ছিলাম। ওই যে বললাম স্টেরয়েড ইঞ্জেকশন যেটা আমাকে পুশ করা হলো, আমি ব্যাকে নিয়েছিলাম, তো ওইটা দেওয়াতে আমি সহ্য করতে পারিনি। আমি পরে শুনেছি যে একটা নার্সের কাছে যে এটা সবার জন্য নয়, আর এটা সবার শরীরে যে স্যুট করতে পারবে বা নিতে পারবে এটা কিন্তু সেরকমও নয়। তো আমরা তখন ধরে নিলাম যে এটা অ্যাকচুয়ালি এটা আমার জন্য ছিল না। তো ওইটাতে আমি কি করতাম, আমি খেতে পারতাম না,
প্রায় এরকম আমার 12 দিন আমি ঘরেই ছিলাম। ঘরে থাকাতে পানিও খেতে পারিনি। তো একটা দুঃখের বিষয় কি জানেন, আমি ওই যে বললাম আমার ব্যথাটা যখন উঠতো মানে আমি খুব চিৎকার করতাম, আর চিৎকার করতে পানিও খেতে পারতাম না। তো আমরা যখন ডক্টরের সঙ্গে কথা বলা হয়, ডক্টর তখন বলল যে আপনারা ভর্তি হয়ে যান আর আপনারা সিদ্ধান্ত নেন যে সিজার করতে হবে, বেবি বের করে ফেলতে হবে, আর সিজারের জন্য আপনারা প্রস্তুতি নিয়ে নেন। তো আমরা এই সময় কি করলাম, আমার ননদ নিপা দিদি ঢাকা থেকেও কিন্তু সে চলে আসছে ইতিমধ্যে। আর আমরা কিন্তু এভাবে কাপড় ঠাপড় সব গুছিয়ে গাছিয়ে ব্যাগ ঠ্যাগ গুছিয়ে আমরা রেডি হয়েছি যে হসপিটালে আর কি আমরা ক্লিনিকে একটা ভর্তি হব। তো ক্লিনিকটাও আমাদের ঠিকঠাক, ভর্তি হব, আমরা যাব। তো শুক্রবার যেহেতু, বৃহস্পতিবার আমাদের ওখানে যেতে হবে। তো বৃহস্পতিবার যখন যাব, তার আগে আমরা যখন ক্লিনিকে আমার হাজবেন্ড আবার যায়, গিয়ে শোনে যে ডক্টর নেই। ডক্টর কোথায় গিয়েছে? ডক্টর ঢাকায় গিয়েছে একটা কাজের জন্য। বুঝতে পারতেছেন যে কি অবস্থায় সে সময়। আমি তো তখন এইগুলো টেনশনে ছিলাম না, আমি ছিলাম শারীরিক আমার সমস্যার মধ্যে। এই সমস্যা তার আমার পরিবার ফেস করছে। তো তো ডক্টরের সঙ্গে আর আমরা যোগাযোগ করতে পারিনি কোনোভাবেই। ওই দিন আবার ওই সময় আমরা এখন কি করবে সিদ্ধান্ত নিলাম যে আর একটা ডক্টর, তাহলে আমরা এই তৃতীয় ডক্টরের কাছে যাচ্ছি। কিন্তু এবার তৃতীয় ডক্টর বলল যে পেশেন্টকে দেখতে চাই। তো আমার অবস্থা কিন্তু খুবই খারাপ, আমাকে যেভাবে হোক ধরে আমাকে কিন্তু এখন আমার নিয়ে যাবে রাতের বেলা, তখনও বাজে বোধ হয় 7টা, সন্ধ্যা 7টা বা সন্ধ্যা 6টা মেবি। তো ওই সময়, কারণ যেহেতু এটা 9 মাস আগের কথা, তো একটু তো হবেই, ভুল ভ্রান্তি হতেই পারে। তো আমি যখন যাই, গিয়ে ডক্টর আমাকে দেখেন, দেখার পরে উনি আমার গল্পটা শুনেন, পিছনে আমি কতটুকু কি করলাম, গল্পটা শোনার পরে উনি আমাকে কিছু ওষুধ লিখে দেন। তো পরে বললো ঠিক আছে, সমস্যা নেই। তো বাসায় চলে আসলাম। তৃতীয় ডক্টর আমাকে 3 দিনের জন্য ইঞ্জেকশনটা দেন যাতে আমার ব্যথাটা কমে কিনা সেটা দেখার জন্য। তো তাতেও ব্যথা কমে না, কোনো কিছুতেই কিছু হচ্ছে না। ব্যথা তো আমার তীব্র থেকে তীব্র, পানি তো খেতেই পারছি না। তো এইভাবে করতে করতে আমার 12টা দিন চলে যায়। 12টা দিন আমি কিন্তু এই সময় 12 দিনে 3 কেজি ওয়েট আমি কিন্তু হারিয়ে ফেলি। তো তখন আমি বুঝতে পারি যে আমার পেটের বেবিটার ওয়েটও কিন্তু লস হচ্ছে, কারণ পেটটা আমার ছোট হয়ে যাচ্ছে, আমি ফিল করতে পারছি। তো যখন আমি 3 দিন হবে তার আগে যখন আমি ব্যথার সহ্য করতে পারছি না, ডক্টরের কাছে আবারও চলে গেলাম, এই তৃতীয় ডক্টরের কাছে। তখন ডক্টর আমাকে যখন দেখবে তখন বলল যে ব্যথার তো কোনো হেরফের হলো না। আমার পরিবার থেকে যখন ডক্টরকে বলল যে ডক্টর, যে রিপার তো চোখটা দেখতে পাচ্ছি হলুদ, তো তখন বলল ডক্টর ভালো করে তাকিয়ে আমাকে দেখছে, হ্যাঁ তাই তো। তখন তিনি বললেন যে ঠিক আছে, তাহলে জন্ডিসের রিপোর্টটা বা জন্ডিসটা একটু টেস্ট করে নিয়ে আসেন আপনারা। ল্যাবেডে গিয়ে তখন ওখানে যাই। ল্যাবেডে গিয়ে তখন আমার শরীর থেকে 1 সিরিঞ্জ রক্ত আর কি তারা নেন। তো বুঝতে পারতেছেন আমার ওই সময় অবস্থা খুবই খারাপ। আমি পেটে ব্যথায় মানে দাঁড়াতে পারতাম না, বসতেও পারতাম না, এত কষ্ট। তো ওই সময় আমার 1 সিরিঞ্জ রক্ত আর কি তারা নেন এবং টেস্ট করেন। তো তখন আমি আর বসে থাকতে না পারাতে আমাকে আবার বাসায় দিয়ে যান। তো আমি বাসায় চলে আসি। তো বাসায় চলে আসার পরে কিছুক্ষণ মধ্যে বা ঘন্টাখানেকের মধ্যে শুনতে পারি যে আমার প্রচুর জন্ডিস, এবং জন্ডিসের পাশাপাশি এখন তারা বলতেছে যে লিভারটাও টেস্ট করতে হবে। তো তখন তারা কি করলো, আমাকে আবার ওখানে যেতে হবে। কিসের জন্য? আমাকে আবার রক্ত দিতে হবে এবং তারা লিভারের টেস্ট করবে। তো আমরা এদিক দিয়ে আমাকে দিদি আবার বাসা থেকে ওখানে নিয়ে যায়। আমার হাজবেন্ড ওখানে তাদের সঙ্গে কথা বলে যে আমরা যদি আবার লিভারের টেস্টটা করি তাহলে ওই রিপোর্টটা আসতে কতদিন লাগবে। তো তারা বলল যে 7 দিন সময় লাগবে। এটা আমার হাজবেন্ড শুনতে পায়, কিন্তু এদিকে কিন্তু দিদি আমাকে অলরেডি বাসা থেকে নিয়ে গাড়িতে করে কিন্তু প্রায় পৌঁছেই যায়। ওখানে পৌঁছে যাওয়ার পরে জানতে পারি যে ওই রিপোর্টটা আসতে 7 দিন সময় লাগবে। তো ওই 7 দিন বেঁচে থাকা আমার পক্ষে কখনোই সম্ভব ছিল না বা হতো না।
আমার ওই সময়ের কন্ডিশন বা ওই সময়ের অবস্থা আমার খুবই খারাপ ছিল। আমি হয়তোবা ওই সময় যদি মারা যেতাম, আজ আমার হয়তোবা 9 মাস পূর্ণ হয়ে যেত। আমার বেবিটাও থাকতো না পৃথিবীতে, আমিও থাকতাম না, হয়তোবা আপনারা আমাকে দেখতে পেতেন না, বা আমার পরিবার আমাকে হারাতো। তো ওখান থেকে আমাদের বাসায় আসতে তখন রাত 12টা বেজে যায় এবং আমার পরিবারের উপর দিয়ে বিশাল আকারে ঝড় যায় যে এই রোগী নিয়ে, এই অসুস্থ হবু মাটাকে নিয়ে আমরা এখন কি করব, কোথায় যাব বা কি সিদ্ধান্ত নিব। তারা আসলে মানে খুবই ভেঙে পড়ে। তো সেটা ছিল সত্যি, মানে সৃষ্টিকর্তা মনে হচ্ছে নিজের হাতেই সেই আশ্চর্য একটা ঘটনা যেটা আমার সঙ্গে এবং আমার বেবির সাথে করেছে, সেই পর্বটাই আমি দ্বিতীয় পর্বে আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা বড় হয়ে যাওয়াতে আজ আর কথা বললাম না। তো এ পর্যন্ত আজ ভিডিওটা রাখি। তো নেক্সট ভিডিওটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি।